নমস্কার, আমদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগে আবারও সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছে আমি বর্ণা। আর আজ আমার সাথে যিনি শিল্প সাধনা বিভাগে রয়েছেন তিনি শুধুমাত্র গায়ক বা নৃত্যশিল্পী বা কবিতা লেখে এমনটা নয়, বরং বলা ভালো তিনি গায়ক, নৃত্য পরিচালক, অভিনেতা এবং পরিচালক। নাম স্বপ্ননীল ভদ্র। নমস্কার, স্বাগত। নমস্কার। একদম সুদূর মুম্বাই থেকে সে আজ শিলিগুড়ির আমদরিয়া নিউজে আমাদের স্টুডিওতে আমার সঙ্গে রয়েছে। কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে, অনেক টাইম পরে শিলিগুড়িতে আসলাম, খুবই ভালো লাগছে। কত বছর পর আসা হলো? প্রায় 1 বছর, 1.5 years অলমোস্ট। বেশ, স্বপ্ননীল কে? স্বপ্ননীলের কথা আমরা কেন শুনবো? সকলের মনে তো এই প্রশ্ন জাগতেই পারে। তো তুমি নিজের সম্পর্কে একটু বলো। সো বেসিক্যালি আমি শিলিগুড়িরই ছেলে। আমি ছোটোবেলার থেকেই ডান্সিং, সিঙ্গিং, পুরো কালচারাল ফ্যামিলিতে বড় হয়েছি। এগুলো আমি করতাম ছোটোবেলার থেকেই, আর এটাতেই খুব আমার ইন্টারেস্ট ছিল। আমার ইন্সপিরেশন মাইকেল জ্যাকসন। তো আমি যখনই ওনাকে দেখতাম আমি ভাবতাম যে কাশ আমি একদিন ওনার মতন এরকম লাইভ পারফর্ম করতে যাই স্টেজে, সিঙ্গিং ডান্সিং কম্বিনেশন ফর্ম। তো আজ আমি সেটা মুম্বাইতে করতে পারছি। একদম। আর স্বপ্ননীলের ব্যাপারে যতই বলা হবে ততই কম বলা হবে, নিজেরটা নিজে বলা যায় না ততটা। তো আমি একটু বলি, স্বপ্ননীল ভদ্র সঙ্গীত এবং বিনোদন জগতে বহুমুখী প্রতিভার অধিকারী। সে জি মিউজিক কোম্পানি, MX প্লেয়ার, হাঙ্গামা মিউজিক, G5 এবং ফ্লিপকার্ট ভিডিওর মতো নামী প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করেছেন। জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল, আমাদের অনেকেরই প্রিয়, অনেকের বললে ভুল, প্রায় সবার প্রিয়। শ্রেয়া ঘোষালের সঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার, শুনবো তার কাছ থেকে অবশ্যই। ফ্লিপকার্ট ভিডিওর একটি ওয়েব সিরিজে সে লিড অভিনেতা হিসেবে অভিনয় করেছে। এছাড়াও একাধিক মিউজিক ভিডিও, ওয়েব সিরিজ, বিজ্ঞাপন এবং বিভিন্ন টিভি চ্যানেলের ধারাবাহিকে কাজ করেছেন। প্রচুর, যত বলবো ততই কম বলা হবে। এছাড়াও সে বিভিন্ন লাইভ পারফরমেন্সের কথা তো সে নিজেই বলেছে। অ্যাওয়ার্ডের সম্মুখীনও সে, প্রচুর অ্যাওয়ার্ড প্রাপ্ত সে। তো আমরা আস্তে আস্তে স্বপ্ননীলের কাছ থেকেই বরং শুনি। তো স্বপ্ননীল, তোমার কাছে আমার প্রথম যেটা প্রশ্ন, যে এতদিন পর শিলিগুড়িতে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমার মনে হচ্ছে ছোটোবেলার যা আমার ইয়াদে ছিল সব আমি আবার মানে দেখতে পাচ্ছি, আবার এরকম চোখের সামনে ভাসছে সব রাস্তাঘাটগুলো যখন দেখছি। একদম। শিলিগুড়ি শহরে কে আছে তোমার? আমার শিলিগুড়ি শহরে মামা আছে, মাসি আছে, রিলেটিভস আছে, সবাই এখানেই থাকে? এখানেই থাকে, হ্যাঁ। ওকে। তো তুমি যখন শিলিগুড়ি শহর ছেড়ে মুম্বাইতে গেলে তোমার কি ফিলিংস হচ্ছিল? কিছু হয়েছিল নাকি নিজের স্বপ্নটাকেই শুধু দেখছিলে? আমি নিজের স্বপ্নটাকেও দেখছিলাম, প্লাস আমি এখান থেকে যখন যাচ্ছিলাম তো মন খারাপ ছিল একটু। আমি চাচ্ছিলাম না যে শিলিগুড়ি ছাড়ি, কিন্তু স্বপ্নটাকে পূরণ করার জন্য মুম্বাই যেতেই লাগতো। ওটা আমার আলটিমেট গোল ছিল। তো আমি আজকে মুম্বাই যেতে পেরেছি, ওখানে থাকি, আমার নিজের ফ্ল্যাট আছে, ওটা আমার কাছে অনেক বড় ব্যাপার। একদম। তো তোমার জার্নি সম্পর্কে একটু বলো। তো আমি ইনিশিয়ালি এখানে 10th অবধি করেছিলাম স্কুলিং। তারপরে 11-12 আমি কলকাতায় শিফট করে যাই। ওখানে আমি ফিল্ম মেকিং কোর্স করি। ওখানে এডিটিং, ফিল্ম মেকিং কোর্সটা করার পরে আমি একটা ছোট মিউজিক ভিডিও বানাই। ওটা ফিল্ম ফেস্টিভ্যালে আমি পার্টিসিপেট করি। আর ওইখান থেকে আমার জার্নি, আমি তখন 15.5-16 ইয়ার্স ওল্ড ছিলাম। তো ওখান থেকে আমার জার্নি স্টার্ট হলো। ওখানে কলকাতা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে আমার মিউজিক ভিডিওটা সিলেক্ট হয়, আর আমি বেস্ট মিউজিক ভিডিও ডিরেক্টর হিসাবে ওটাতে অ্যাওয়ার্ড পাই। ওই মিউজিক ভিডিওতে আমি সিঙ্গিং, কোরিওগ্রাফি, ডিরেকশন আর ওভারঅল এডিটিংটা পুরো আমিই করেছিলাম। আর ওটা অ্যাজ এ স্টুডেন্ট আমি করেছিলাম তখন। কত দিনের প্রজেক্ট ছিল সেটা? ওটা আমার 2 days-এর শুট ছিল টোটাল। আর ওই টাইমে কোনো বাজেট ছিল না, আমি জোগাড় করে করেছিলাম। ওই টাইমে অলমোস্ট আই গেস 1-2,000 বাজেটের মধ্যে ওটা করা হয়েছিল ওই ভিডিওটা। আচ্ছা, তারপরে আস্তে আস্তে ওই মিউজিক ভিডিওটা করার পরে যখন আমি ওটা বেস্ট মিউজিক ভিডিও স্টুডেন্ট ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাই, ওখানে অনেকজন বলিউড থেকে এসেছিলেন। ওনারা বলছেন কি আপকো মুম্বাই আনা চাই, আপ বহুত আগে বাড়োগে। তো ওটা আমাকে খুব ইন্সপায়ার করেছিল। তো আমি ভেবেছিলাম যে এখন তো আমাকে যেতেই হবে মুম্বাই। আর তখন আমি আস্তে আস্তে কানেকশনস বের করছিলাম। কিছু কানেকশন পাওয়ার পরে ওখানে আমি চলে যাই 2017। কি করে করলে এটা একা একা? তখন গুগল ইন্টারনেট একটু ঘেটেছিলাম, দেখেছিলাম যে কার সঙ্গে কানেক্ট করা যায়। প্লাস কিছু কানেকশনস আমার ফিল্ম ফেস্টিভ্যালসেও হয়েছিল ডিরেক্টরদের সঙ্গে। যেরকম ওখানে একটা নামচিন ডিরেক্টর এসেছিল যে
জুহি চাওলার সঙ্গে ফিল্ম করেছিল, তো ওনার সঙ্গে কানেক্ট করেছিলাম, ওনার থেকে একটু গাইডেন্স নিয়েছি। তারপরে আস্তে আস্তে আমি শিফট করি মুম্বাইতে 2017-এ, আর ওখানে 7 months অডিশন প্রসেস চলে। আস্তে আস্তে সাপোর্টিং রোলস করলাম জি টিভিতে, আর তারপরে এইসব চ্যানেলে, বিগ ম্যাজিক চ্যানেল ছিল, সব ইউথ বেস্ট চ্যানেল ছিল, ওখানে কিছু সাপোর্টিং রোল, তখন তো স্টুডেন্টই ছিলাম, 16-17 ইয়ার্সের ছিলাম, তো সাপোর্টিং রোল করতে করতে আস্তে আস্তে লিড করলাম। আর জার্নিটা আমার মেন উদ্দেশ্য এটা ছিল কি আমি মিউজিক ভিডিও করব, ওখানে আমি সিঙ্গিং, ডান্সিং আর অ্যাক্টিংটাকে কম্বাইন্ড ফর্মে দেখাবো, অডিয়েন্সকে প্রেজেন্ট করবো। তো অ্যাক্টিংটা আমার একটা জরিয়া ছিল যে অ্যাক্টিং করে কিছু আর্ন করে আমি আমার মিউজিক ভিডিওতে ইনভেস্ট করে ওটাকে প্রেজেন্ট করতে পারি। একদম। তো মা বাবার সাপোর্ট কেমন ছিল? মা বাবার সাপোর্ট আমার ছোটবেলা থেকেই ছিল। মা আমার ক্লাসিক্যাল ডান্স কোরিওগ্রাফার, কত্থক, ভরতনাট্যম দুটোই করেন। আর ইভেন বাবা প্রফেশনাল সিঙ্গার না, কিন্তু গান বাজনা মানে তবলা বাজান খুব ভালো, গিটার বাজান, গান। অ্যাকচুয়ালি এখনকার টাইমে না একটা জিনিস নিয়ে এগোলে অতটা বেনিফিট থাকে না, যে যতটা ভার্সেটাইল, যে যতটা জিনিস নিয়ে এগোতে পারবে তার জন্য ততটা বেটার ওটা। একদম। তো তুমি শিলিগুড়ি শহর থেকে মুম্বাই শহরে যখন গেলে, তুমি শিলিগুড়ি শহরে এক ধাঁচে মানুষ হয়েছো, বড় হয়েছো, এখানে এক রকম ভাবে শিখেছো। মুম্বাইতে গিয়ে তুমি অনেক কিছু চেঞ্জেস দেখতে পেয়েছো, সেই পার্থক্যগুলো কি? একদমই আলাদা ছিল, কিছুই বুঝতে পারছিলাম না। ইনিশিয়ালি আমি মারাঠিতে সবাই কথা বলতো অলমোস্ট, তো কিছু বুঝতাম না। আস্তে 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 কিন্তু লোকজন ওখানকার খুব ভালো, খুব হেল্পফুল, মানে ওখানকার লোকজনরা খুব ফ্রেন্ডলি। মানে বাঙালিরাও যেখানে, যেরকম আমার একটা এখানে তো মিক্স কালচার, শিলিগুড়িতে তো মিক্স কালচার, নেপালি, মারওয়ারি, তারপরে বিহারি সবাই এরকম থাকে। মুম্বাইতে ওরকমই গুজরাটি আসে, বিহারি আসে, বেঙ্গলি যায়, তো ওরকম একটা মিক্স কালচার পেয়েছি ওখানে। মারাঠিরা, লোকাল লোকরা খুব ভালো, খুব হেল্প পেয়েছি মুম্বাইতে। আমার খুব ভালো লেগেছে মুম্বাইতে যাওয়ার পরে। একদম। আমি বলছি তুমি যে লাইনে আছো বা যে ফিল্ডে আছো, সেই ফিল্ডে কি ধরনের পার্থক্য লক্ষ্য করেছো? ওখানে ইনিশিয়ালি আমার একটু অসুবিধা হয়েছিল। ওখানে প্রথম সবাই ডিমোটিভেট করতো, কারণ কি আমার এজ ছোট ছিল, তো क्या कर लेगा, कुछ नहीं हो पाएगा इससे, मतलब इतना कुछ कैसे एक बंदे को आ सकता है। তো যখন আমার কাছে আছে ট্যালেন্ট, আমি যখন দেখাতাম তখন ওরা বুঝতো যে না কিছু তো আছে এর মধ্যে। তো তখন অতটা পোক্ত ছিলাম না। আস্তে আস্তে করতে 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 প্র্যাকটিসও করেছি, ক্লাসিক্যাল চর্চাও করেছি গান। তারপরে মুম্বাইতে যাওয়ার পরে বেশি করেছি। আগে আমি একটু মোস্ট ওয়েস্টার্ন মিউজিকে ছিলাম, কিন্তু মুম্বাইতে যাওয়ার পরে আমি ক্লাসিক্যালটাকেও ওই লেভেলে তাগড়া করেছি, তাকেই ওটা আমার আগে বেনিফিশিয়াল হয়। কারণ কি ক্লাসিক্যাল হচ্ছে বেস, ডান্স হোক বা সিঙ্গিং হোক, ওটার জন্য বেস ক্লাসিক্যাল। তো আমি ক্লাসিক্যালটাকে স্ট্রং করে এখন আমি যেটা প্রেজেন্ট করি, কম্বাইন্ড ফর্মে ক্লাসিক্যাল ওয়েস্টার্ন দুটোকে, ডান্স অ্যান্ড ইভেন সিঙ্গিং দুটোকে এইভাবে প্রেজেন্ট করি। বাহ, ভীষণ ভালো। এই যে তুমি একটু আগেই বলছিলে যে তোমাকে অনেকে ডিমোটিভ করেছে, তো তুমি কতদিন ধরে আছো এখন এই মুহূর্তে মুম্বাইতে? এখন লগভগ 9 ইয়ার্স হয়ে গেছে, 9.5 ইয়ার্স হয়ে গেছে। তো এই যে 9 বছরের তোমার মুম্বাইতে থাকা, কাজ করা, 9 বছরের যে একটা জার্নি, সেখানে আপস অ্যান্ড ডাউন তো থাকবেই। আপস অ্যান্ড ডাউনস ছিল। এবার তুমি আমাকে একটু বলো যে কখনো ডিমোটিভ হয়ে যাও, কখনো তোমার ফ্রাস্ট্রেটেড লাগে, সেগুলো কি করে তুমি ওভারকাম করেছো? তো 2017 থেকে 2020 অবধি মানে খুব একটা বড় কিছু হচ্ছিল না, লকডাউন যতক্ষণ ছিল 2020 অবধি। তো ছোট ছোট করতে 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 2020 অবধি মাঝে মাঝে এরকম ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম। ডিপ্রেসড কথাটা বলবো না, কারণ কি ওটা একটা নেগেটিভ ওয়ার্ড, ডিপ্রেস আমি কখনো হইনি, ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম। আর চিরচিরাপন হতো কি কেন হচ্ছে না, কিন্তু এরকম আমি অনেক দেখতাম আশেপাশে যে লোকজনের হচ্ছে এরকম। একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া খুব ডিফিকাল্ট হয় ওটাতে স্ট্যান্ড আউট করা মুম্বাইতে। যাদের অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড আছে, যারা আউটসাইডার ওদের জন্য একটু ডিফিকাল্ট, যারা ইনসাইডার ওদের জন্য ইজি, কেন কি ওদের জন্য পিআর টিম থাকে, ওদেরকে প্রপার ওরা ইনস্টাগ্রামকে ওরা প্রপার হাইলাইট করে, তারপরে ওদের আর্টিস্ট যেটা মিডিয়া সব প্যাপারাজি ওদেরকে প্রপার হাইলাইটটা দেয়, ওটা আউটসাইডাররা পায় না। কেন কি ওটার জন্য একটা আর্টিস্টকে ওটার ব্যাকিং লাগে, একটা ফিনান্সিয়াল স্ট্রং পয়সা দিয়ে কিছু জিনিস করতে লাগে যেটার জন্য ওটা দরকার, কিন্তু সেটা আমার ইনিশিয়ালি তো হতে পারছিল না। তো এখন কি হয়েছে কি, যখন আমি আস্তে আস্তে আমি ধীরে ধীরে কাজ পেতে শুরু করলাম, তারপরে ধীরে ধীরে একটু আমার পিআর কিন্তু ওটা দরকার। আজকালকার টাইমে সবাই জানে এটা ওপেন পিআর প্রত্যেকটা আর্টিস্ট করায়। আর সেটাই যখন আমি 2021 থেকে আস্তে আস্তে একটা ব্রেক পেলাম, মিউজিক ভিডিওস একটু এস্টাবলিশ হলাম, জির সঙ্গে কাজ করলাম, শ্রেয়াজির সঙ্গে গান করলাম। 2021টা আমার জন্য খুব ভালো ছিল, গোল্ডেন টাইম ছিল। তো আস্তে আস্তে আমার রাস্তা খুললো। তো 2021 থেকে আমি যখন আমার হলো, তো আস্তে আস্তে একটু আমি পিআরও করালাম আর আমি মেহনতও করলাম, ওইভাবে গ্রোথ হলো। একদম, সেটা তো তোমার এলো এই জার্নিতে তুমি কি করে উঠলে। আমি বলছি যে তুমি যখন ফ্রাস্ট্রেটেড ছিলে বা হয়ে যেতে, তোমার ভালো লাগছে না, চিড়চিড়াপন তুমি যেটা বললে, তো সেই ক্ষেত্রে তুমি সেই সময়টায় কি করতে? সেই সময়টা ফ্রাস্ট্রেটেড থাকতাম, মানে ভাল লাগতো না কিছু,
মানে ফিলিংটা বলে বোঝাতে পারবো না, কিন্তু ডিপ্রেসড আমি হইনি কখনো। আমি এরকম থটও আসেনি যে সুসাইড করবো বা কিছু, এরকম কখনো থট আসেনি, আর আসাও উচিত না। একদম। তো সেই সময় তুমি কি বই পড়ে বা গান শুনে বা প্র্যাকটিস হ্যাঁ, করে মিউজিক আমাকে হিল করেছিল, ডান্স আমাকে হিল করেছিল ওই টাইমে। ডান্স আর মিউজিকটা এমন জিনিস যে যদি কেউ ফ্রাস্ট্রেটেডও থাকে, ওটা যদি করা যায় অনেক রিলিফ পাওয়া যায়। মিউজিক আমাকে অনেক হেল্প করেছে, স্পেশালি মিউজিক অ্যান্ড সিঙ্গিং। একদম। তোমার এই এত বছরের জীবনে তোমার লাইফের বেস্ট, তোমার কাজের ক্ষেত্রে বেস্ট কোনো মেমোরি তুমি আমাদের সাথে শেয়ার করো। বেস্ট মেমোরি আমি শেয়ার করতে চাই, যেটা আমি আমার একটা কৃষ্ণ ভগবানের উপরে আমি একটা মিউজিক ভিডিও ডিরেক্ট করেছি। ওটা আমি নিজে গেয়েছি, কম্পোজও করেছি, প্লাস কোরিওগ্রাফ করেছি। তো ওটা আমার এখন পর্যন্ত আমার বেস্ট কাজ। ওটা কৃষ্ণ ভগবানকে আমি ডেডিকেট করেছি। অনেক পপুলারও হয়েছে গানটা, মুম্বাইতে অনেক ফেমাস গানটা। গোপালা কৃষ্ণা, আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন। একটা বড় কোম্পানি গ্রুভ নেক্সাস থেকে ওটা রিলিজ হয়েছে। তো এখনও যেখানে আমি পারফর্ম করি না, ওটা অনেক অ্যাপ্রিসিয়েশন হয়। আর ওটার জন্য আমি অনেক অ্যাওয়ার্ডসও পেয়েছি। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডও ওটার জন্য আমি রিসিভ করেছি। বাহ, ভীষণ ভালো। দাদা সাহেব ফালকে তুমি কবে পেয়েছো? আমি ইয়ার 2023-তে পেয়েছিলাম। ওকে। আর কি কি পুরস্কার তুমি পেয়েছো? হ্যাঁ, মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড পেয়েছি। কলকাতা তো স্টুডেন্ট যখন ছিলাম, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তো মুম্বাই ইন্টারন্যাশনাল যখন আমি প্রফেশনাল ক্যাটাগরিতে ছিলাম, ওটাতে পেয়েছিলাম। আর দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড আমি ফিল্ম ফেস্টিভ্যাল একটা পেয়েছিলাম, একটা ইন্ডিয়ান টেলিভিশন অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। একটা দাদা সাহেব ফালকে ইন্ডিয়ান টেলিভিশন অ্যাওয়ার্ডও হয়, ওটাও আমি পেয়েছিলাম। ওটা টেলিভিশনে এসেছিল। একদম বোঝাই যাচ্ছে। তার মানে জার্নিটা যে খুব একটা সহজ ছিল তা নয়। এই শিলিগুড়ির ছেড়ে মুম্বাইতে গিয়ে অনেক কিছু ওঠা নামা সমস্ত কিছু পার করে আজকে এই জায়গায়। কতটা হ্যাপি তুমি? এখন আমি সত্যি খুশি। আমি আমার যেটা স্বপ্ন, আমি ছোটোবেলায় বলতাম যে আমি মুম্বাই যাব, আমি এতটাও ভাবিনি যে এতটাও আমি এগিয়ে আসবো। আমার আজকে এখন মুম্বাইতে আমার নিজস্ব স্টুডিও আছে ডান্সিং আর মিউজিকের, প্লাস আমি অনেক স্টুডেন্টসদেরকে গ্রুম করি, ওদেরকে ইভেন প্লেসমেন্টও দিয়েছি, ওরা এখন ভালো কাজও করছে ইন্ডাস্ট্রিতে। তো এতটা ভাবিনি, আমি ভেবেছিলাম নিজের জন্য করবো। একদম। এমন একটা স্টুডেন্টের নাম বলো যাকে তুমি ভালো প্লেসমেন্ট দিয়েছো, সে ভালো কারোর সাথে কাজ করছে। হ্যাঁ, চিরাগ বলে একটা স্টুডেন্ট আছে, ও অনেক বড় বড় আর্টিস্টদের সঙ্গে কাজ করেছে। ঋত্বিক রোশন স্যারের সঙ্গে কাজ করেছে, কার্তিক আরিয়ান স্যারের সঙ্গে কাজ করেছে, সলমান খান স্যারের সঙ্গে কাজ করছে। ও ভালো করছে এখন ইন্ডাস্ট্রিতে। আরও অনেকজন স্টুডেন্টস আছে, ওরাও খুব ভালো করছে। চন্দন মন্ডল বলে একজন স্টুডেন্ট আছে মিউজিকে, সে দাবু মালিক জির সঙ্গে কাজ করেছে, প্লাস উনি সাধনা সরগমের জন্য মিউজিক কম্পোজও করেছেন। তো এরকম অনেক আর্টিস্টদের সঙ্গে কাজ করছে। ভীষণ ভালো। তো এই যে তুমি এত বছর ধরে এই ফিল্ডের মধ্যে আছো, কখনো একঘেয়েমি লাগে না? মনে হয় না যে এবার একটু রেস্ট দরকার? এরকম ফিল হয়েছে? এরকম ফিল হয় না, আমার এটা ভাল লাগে। এখন আমি সারাক্ষণ শুধু ডান্সিং এর মধ্যে নেই, বা শুধু মিউজিকের মধ্যে নেই, বা শুধু অ্যাক্টিং বা ডিরেকশন। আমি এই ওভারঅল সঞ্জয় লীলা বনসালি স্যার যেরকম সব কিছুতে থাকে, তো আমি ওনার থেকেও ইন্সপায়ার্ড অ্যাজ আ ডিরেক্টর। উনিও মিউজিক বোঝেন, কোরিওগ্রাফি বোঝেন, সিনেম্যাটোগ্রাফি বোঝেন, ওভারঅল ফ্যাশন বোঝেন। তো ওরকম আমারও একটু কিছু রুচিটা ওরকম, তো তাই বলে আমার ভাল লাগে জিনিসগুলো করতে। কখনো বিরক্তি আসেনি? এখনো পর্যন্ত আসেনি? না না না। একটা জিনিস একটু এডিটেশন হয় যখন এডিটিং এ বসি, এডিটিংটা খুবই ডিফিকাল্ট। সব থেকে মোস্ট ডিফিকাল্ট ইজ এডিটিং। এডিটিংটা যদি খারাপ হয়ে যায় তো পুরো জিনিসটাই খারাপ হয়ে যায়। তো এডিটিং এর টাইম একটু হয়, বাট ঠিক আছে, ওটা মজা লাগে। হ্যাঁ, একদম। তো তুমি একটু আগে আমাদের সাথে শেয়ার করেছো যে তুমি শ্রেয়া ঘোষালের সাথে তোমার গান গাবার সুযোগ হয়েছে। সেই ব্যাপারটা যদি তুমি একটু আমাদের যারা ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে বলো। একজন মিউজিক ডিরেক্টর আছে দেবরাজ বলে, দেবরাজ স্যার, তো ডিএস হারমোনি, সেই সুযোগটা দিয়েছিলেন। তো আমি রেকর্ড করেছিলাম কৈলাশ খের জির স্টুডিওতে আমি রেকর্ড করেছিলাম। শ্রেয়াজি আগে রেকর্ড করেছিলেন, তারপরে আমি রেকর্ড করেছিলাম। তো এইভাবে আমাদের রেকর্ডিংটা হয়েছিল। সনম, গানটার নাম হচ্ছে সনম। ওটা তো অনেক ভালো রেসপন্স পেয়েছি। একদম। তো শ্রেয়া ঘোষালের সাথে একদম সামনাসামনি তোমার কথা হয়েছে, তোমরা একসাথে কাজ করেছো, কেমন মানুষ উনি? খুবই ভালো লেগেছে কাজ করে, খুবই ডাউন টু আর্থ পারসন। আর নিউ জেনারেশনদেরকেও উনি অনেক ইন্সপায়ার করেছেন, অনেক মোটিভেট করেন। খুবই ভালো, খুবই মানে একদম যেরকম আপনি যেভাবে কথা বলছেন ওইভাবেই উনি কথা বলেন। একদম। তো তোমার ইন ফিউচার কি করার ইচ্ছে রয়েছে? আলটিমেটলি তোমার লাস্ট গোলটা কি, যে আমি এটাতে পৌঁছতে চাই বা এই কাজটা আমি করতে চাই, কি? দেখো, ইচ্ছে বা স্বপ্ন দেখার তো কোনো শেষ নেই। একদম। তুমি মনে হচ্ছে এখন তোমার এখানে বসে মনে হচ্ছে যে আমি এইটুকু করলে পরে শেষ, তারপর হয়তো ওই জায়গায় পৌঁছে গিয়ে তোমার অনেকটা মনে হতে পারে, কিন্তু আমরা এই মুহূর্তে কি মনে হচ্ছে সেটা জানতে চাইছি। ডেফিনেটলি। তো আমি এখন যেটা আমার মেন উদ্দেশ্য সেটা হচ্ছে নিজের জন্য প্রথমে বলছি, তারপরে পরের জন্য। তো যেটা আমার মেন উদ্দেশ্য, মাইকেল জ্যাকসন
ওই লেভেলে তো অবভিয়াসলি পসিবল না। মাইকেল জ্যাকসন যেটা করেছেন, যেই এম্পায়ারটা দাঁড় করেছে, ওনার লেগাসির একটা ছোট পার্ট হতে, ওনার 2%ও যদি আমি করতে পারি, সিঙ্গিং, ডান্সিং আর অ্যাক্টিংটাকে কম্বাইন্ড ফর্মে নিয়ে গিয়ে লাইভ শোজ আমি এরকম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে করতে চাই, আর আরও ইন্টারন্যাশনালি নাম করতে চাই, ন্যাশনালি তো আছে, ইন্টারন্যাশনালি আরও নাম করতে চাই। তো সেটা আমার একটা ইচ্ছা রয়েছে। আর ইভেন বেঙ্গলে যে ট্যালেন্ট আছে বা ডিফারেন্ট আরও মহারাষ্ট্রতেও আছে, বেঙ্গল স্পেশালি মিউজিক ডান্সিং দুটোকেই মানুষে ভালো বোঝে আর ভালো করে। তো আমি চাই যে এখান থেকেও কিছু বাচ্চাদেরকে আমি পুশ করতে পারি, ওটা আমার জন্য অনেক বড় ব্যাপার হবে যদি আমি করতে পারি। সেটা তো নিজের জন্য হলো, পরের জন্য এখন ফিউচার, এটাও খুব ভালো বলেছি, নিজেরটা আগে বলি, পরেরটা পরে বলছি। ফিউচার যেটা আমার ইয়ে আছে, একটা ফিচার ফিল্ম কথা চলছে, মোস্টলি উইদিন 1.5 years or 2 years এর মধ্যে আমি ডিরেক্ট করবো ফিল্মটা। তো ওটাতেও আমি চাচ্ছি যে অনেক রকম ট্যালেন্ট আছে, বেঙ্গল থেকে অ্যাক্টার্স আছে, মহারাষ্ট্র থেকে অ্যাক্টার্স আছে, দিল্লিতে আছে কত অ্যাক্টার্স, ওদেরকে আমি নিয়ে ওইটাতে প্লেস করে ভালো অ্যাক্টরদেরকে আমি চান্স দিতে চাই। বাহ, নিউ কামার আউটসাইডারদেরকে আমি প্লেস করতে চাই ওটাতে। একদম, যারা নিউ জেনারেশন। একদম। তো এই যে যারা নিউ জেনারেশন, তাদেরকে কি করে ইন্সপায়ার করো তুমি? অনেকেই তো এমন আছে না, আমাদের বিশেষ করে তুমি শিলিগুড়ি শহর থেকে বড় হয়েছো, আমি ওই প্রশ্নে পরে আসছি, তার আগে একটা প্রশ্ন আমি তোমায় করি। তুমি এখানে বিভিন্ন জায়গায় পারফর্ম করেছো, মুম্বাইতেও বিভিন্ন জায়গায় পারফর্ম করেছো, তোমার কি মনে হয় আর্টিস্টদের কি যথাযথ সম্মান দেওয়া হয়? মোস্টলি আমি রেসপেক্ট পেয়েছি, কিছু কিছু জায়গায় পাইনি, বাট 90% যেখানে আমি পারফর্ম করেছি আমি রেসপেক্ট পেয়েছি, অনেক সম্মান দিয়েছে। যেরকম কলেজ এসে আমি জাজ করেছি, ইন্টার কলেজ ফেস্টে আমি জাজ করি ডান্সিং, সিঙ্গিং, তো ওখানে যথেষ্ট রেসপেক্ট দেওয়া হয়। ইভেন শিলিগুড়িতে যখন আমি আসি কোনো জায়গায় পারফর্ম করতে, এখানেও যথেষ্ট রেসপেক্ট পাই, বেঙ্গলেও পাই, মহারাষ্ট্রতেও পাই, তো রেসপেক্ট আছে। কিন্তু কোনো কোনো জায়গায় ধরুন এই জিনিসটাকে হয়তো কিছু কিছু মানুষের পছন্দ করে না, তো ওরা ওই রেসপেক্টটা দেয় না জিনিসটা, কিন্তু ওটাতে নেগেটিভ জিনিসটাকে সাইডে রেখে পজিটিভ জিনিসটাকে আমরা আগে দেখি। হ্যাঁ, একদম একদম। এবার আমি যেটা বলছিলাম যে নিউ কামার যারা বা নিউ জেনারেশন, তাদের উদ্দেশ্যে কি বলবে? তারা কি করে এরকম ডেডিকেশন নিয়ে তারা এই শিল্পকলার সাথে যুক্ত থাকে? এখন বর্তমানে যেটা হয় যে গার্জিয়ানরা ধরো প্রথমেই তো সবকিছুর এবিসিডি আছে, তারপর ওয়ার্ড সেন্টেন্স আস্তে আস্তে আসবে। তো সেক্ষেত্রে অনেকের এমন শোনা যায়, এর আগেও আমি বহু ইন্টারভিউতে, আমি বড় বড় যারা গান শেখান গুরুরা ছিলেন তাদের ইন্টারভিউ করেছি, বা নাচের গুরুদেরও ইন্টারভিউ করেছি। একটা অভিযোগ বারবার ওঠে যে যারা বাচ্চা, মায়েরা আসেন তাদেরকে নিয়ে 2 দিন 3 দিন, 1 মাস 1.5 মাস, হাইলি 6 মান্থ শেখার পরেই তারা চায় বাচ্চা আমার পারফর্ম করবে, স্টেজ শো করবে, গান দিতে হবে, এরপর আমরা আর পাল্টা গাইবো না বা সরগম করবো না। তো এই প্রসঙ্গে কি বলবে? এটা এখন আজকালকার বাচ্চাদের একটু আছে কি কুইক লার্নিং ওরা চাচ্ছে, কিছু কিছু বাচ্চারা পিক আপ করে, এরকম না যে সবাই করতে পারে না, কিছু কিছু বাচ্চারা করতে পারে, উইদিন 3 months 2 months করে নেয় ভালো, ওদের মধ্যে ইনবিল্ট ট্যালেন্ট আছে, কিছু তো আছে। কিন্তু কিছু কিছু বাচ্চাদের জন্য একটু টাইম দিতে লাগে, ওরা পরবর্তীকালেও ভালো করে, এরকম না যে 3 months মধ্যে ওরা প্রো ডান্সার বা প্রো সিঙ্গার হয়ে যাবে, ওদেরকে একটু টাইম দিতে লাগবে, একটু বুঝতে লাগবে। যদি এটাকে জেনুইনলি ওরা আগে ক্যারিয়ার বানাতে চান, তাহলে ওদেরকে একটু সময় দিতে লাগবে এই ক্রাফটের পিছনে। ক্রাফটটা খুব জরুরি, খুবই ভালো করে ওদেরকে শিখে এটাকে ওদেরকে প্রেজেন্ট করা উচিত স্টেজে। হঠাৎ করে যদি ভালো করে শিখতে পারলো না, 3 months করলো, করার পরে স্টেজে চড়িয়ে দিল, আর যদি ওটা ভালো না হয় তো বাচ্চাটা নিজেরাই ডিমোটিভেট হয়ে যাবে ওই পারফরমেন্সটা দিয়ে। তো ভালো করে শেখা উচিত, শিখে ক্রাফটটাকে শিখে তারপরে পারফরমেন্স দেওয়া উচিত স্টেজে। একদম। এরপরে যেটা জানতে চাইবো, এখনকার বাচ্চাদের হাতে কিন্তু সময় খুব কম। তারা একদম সকালবেলা 7টার সময় উঠে স্কুলে চলে যাচ্ছে, সেখান থেকে এসে তাদের টিউশন, খেলা, বিভিন্ন কিছুতে তারা এতটাই এঙ্গেজ যে তারা ক্লাসে যাচ্ছে কিন্তু প্র্যাকটিস করার টাইমটা তারা পায় না। তো তাদের সেক্ষেত্রে কি করণীয়? এখন আমি এটা দেখছি যে বেশি প্রেশার নিচ্ছে বাচ্চারা। ইভেন মহারাষ্ট্রতে আমি দেখি যে সব স্কুলে যাচ্ছে, স্কুলের থেকে আসার পরে টিউশন করছে, খুব কম একদম প্র্যাকটিস করতেই পারে না, যা আছে ক্লাসে 1-2 ঘন্টা করে হয়ে যায়। কিন্তু এই জিনিসটা করা উচিত, আমার মনে নিজেকে একটু টাইম দেওয়া উচিত। এত বেশিও মানে স্কুলেও পড়াশোনা করানো হচ্ছে, তারপর এখানেও টিউশন পড়ানো হচ্ছে, তো একটু নিজের জন্য অ্যাটলিস্ট 1 ঘন্টা বা আধা ঘন্টা নিজের জন্য টাইম রাখা উচিত। যারা জেনুইনলি ডান্সিং, সিঙ্গিং বা অ্যাক্টিংয়ে যদি করতে চান, তাহলে ওদেরকে আধা ঘন্টা 1 ঘন্টার টাইম তো নিজের জন্য রাখা উচিত, যে আমি সেলফ প্র্যাকটিসও করি, যা শিখেছি ওটাও রিভাইজ করি। একদম। কিন্তু কোথাও গিয়ে টায়ার্ডনেস কাজ করে, তখন মনে হয় একটু শুয়ে থাকি, একটু ফোন দেখি, একটু টিভি দেখি। হ্যাঁ, তো এই জিনিসটাই যেরকম ফোনের ব্যাপারটা বললেন, ফোনটা কি হচ্ছে, আজকালকার বাচ্চারা ভাবছে যে আমরা রিলস চালাচ্ছি, রিলস এখন যেটা ট্রেন্ডিং এ চলছে ওটা দেখছে, ওটাই ছেপে এক্সিকিউট করছে, কিন্তু ওটা একটা
রিয়েল ডান্সারদের নিশানি না ওটা। আমার যেটা বক্তব্য, রিয়েল ডান্সার এরকম করে না। রিয়েল ডান্সাররা নিজেরা কোরিওগ্রাফ করে, বা যদি কিছু অরিজিনাল কোরিওগ্রাফি শিখছে আর ওটাকে ওরা প্রেজেন্ট করছে, ওটা একটা রিয়েল ডান্সারদের যেটা হওয়া উচিত ওইভাবে করা উচিত। এখন যেটা রিলসে চলছে কপি কপি কপি, সবাই কপি করছে, ওই জিনিসটা আমার মনে হয় ঠিক আছে, কপি করো, ট্রেন্ডিং গানও নাও, কিন্তু নিজের স্টাইলে ওটাকে প্রেজেন্ট করো। আমিও সেটাই করি। ধরো কোনো ট্রেন্ডিং গান চলছে, আমি নিলাম কিছু নিজের বিটস ডাললাম, নিজের কোরিওগ্রাফি করে ওটাকে প্রেজেন্ট করি, আমি এক্স্যাক্ট স্টেপটাকে কপি করি। ইভেন আমি আমার স্টুডেন্টসদেরকে যা শেখাই ওইভাবেই শেখাই যে জেনুইন কোরিওগ্রাফি, অর্গানিক কোরিওগ্রাফি করো, ছেপে নেচো না। যেটা সবাই করতে পারবে, ছেপে তো যে কেউ নাচতে পারবে, কিন্তু আপনারা কি শিখছেন, আপনারা যেটা অরিজিনাল ডান্স শিখছেন ওটাকে এক্সিকিউট করুন। আমার এটা বক্তব্য থাকবে। একদম ভীষণ ভালো লাগলো আজ তোমার সাথে কথা বলে। তুমি একদম মুম্বাই থেকে শিলিগুড়িতে আর আমাদের সাথে এতটা সময় দিয়েছো, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবং শেষ মুহূর্তে আমরা একদম চলে এসেছি, তোমার গলায় একটা গান শুনবো না? অবভিয়াসলি। তো আমি যেটা শ্রেয়াজির সঙ্গে গান গেয়েছি সনম, ওটা শোনাচ্ছি। একদম। सनम सनम देखो है कितना सुहाना समा, रात नशीली है मौसम जवां, बाहों में आओ ना, मुझ में समाओ ना, पल पल बने प्यार की दास्ता, सनम सनम ओ सनम। ওয়াও, Thank you. ভীষণ 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 ভালো। এখন তো মনে হচ্ছে আরো গান শুনি। একদম তোমার সাথে কথা বলে আমাদের সাথে আজ ছিল স্বপ্ননীল ভদ্র এতক্ষণ, যে বিভিন্ন গুণের অধিকারী, একদম গুণ সম্পন্ন একটা ছেলে। তোমার জন্য রইল আমুদরিয়ার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। তুমি অনেক দূর যাও, তোমার স্বপ্ন পূরণ করো এবং এর থেকেও আরো বড় বড় স্বপ্ন দেখো, এই আশা রেখেই এখন শেষ করছি। আর আশা করছি আজকের এই পর্বের অনুষ্ঠান আপনাদের ভীষণ ভালো লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে আমুদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগে। আর স্বপ্ননীল, যাওয়ার আগে তোমায় বলি যে শিলিগুড়ি শহরে এলে অবশ্যই তুমি আরো একদিন আমাদের সময় দেবে, অবশ্যই আমার সাথে আড্ডা দেবে, এটা আশা রাখছি। অবশ্যই। কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো, খুব দুর্দান্ত ইন্টারভিউ হয়েছে। বেশ, এখন তবে শেষ করছি। ধন্যবাদ।